দার্জিলিংয়ে ঘুরতে যাব বা উত্তরবঙ্গে ঘুরতে যাব, আর দার্জিলিং মেল সম্পর্কে জানবো না, এটা কখনোই হতে পারে না। তো চলুন জেনে নিই দার্জিলিং মেলের টাইম টেবিল সম্পর্কে এবং দার্জিলিং মেলের ইতিহাস সম্পর্কে। গাড়ির নাম্বার 122, 43 ও 122, 44, শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল, যেটা খুব একটা কিংবদন্তি পুরনো গাড়ি, যেটা এখনও পর্যন্ত জনপ্রিয়, যেটা শিয়ালদা থেকে হলদিবাড়ির মধ্যে যাতায়াত করে প্রতিদিন। এই ট্রেনটি প্রতিদিন শিয়ালদা থেকে রাত 10:05 ছেড়ে হলদিবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার যাত্রাপথে স্টেশন আসে শিয়ালদার পর বর্ধমান জংশন, তারপর বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি এবং অবশেষে হলদিবাড়ি। এই দার্জিলিং মেল উদ্বোধন হয় আজ থেকে 146 বছর আগে। দিনটি ছিল 1 জানুয়ারি 1878 সাল। তৎকালীন সময় ভারত কিন্তু স্বাধীন হয়নি। এই ট্রেনটি দার্জিলিং মেল শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত টোটাল 629 কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিদিন। এই ট্রেনে যদি আমরা কোচ নিয়ে কথা বলি, তাহলে এই ট্রেনে আমরা এসি ফার্স্ট ক্লাস, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার এবং স্লিপার এবং জেনারেল কোচ পাবো। এই ট্রেনের যদি গতিবেগ সম্পর্কে কথা বলি, তাহলে এই ট্রেনটি ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড হচ্ছে 57 কিলোমিটার প্রতি ঘন্টা। তো চলুন এবার জানা যাক এই দার্জিলিং মেলের ইতিহাস সম্পর্কে। তাহলে ফিরে যাওয়া যাক 1878 সালে, আজ থেকে 146 বছর আগে, যখন ভারত স্বাধীনতা পায়নি। ব্রিটিশ আমলে উত্তরবঙ্গ থেকে কলকাতা পর্যন্ত ট্রেন যোগাযোগের রাস্তা সম্পূর্ণটাই কিন্তু ছিল বাংলাদেশ, তৎকালীন সময়ের নাম পূর্ববঙ্গের মাধ্যম দিয়ে। 1878 সালে কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে যে রেল রুটটা ছিল, সেটা দুভাগে বিভক্ত ছিল। এই রেল রুটটির প্রথম ভাগটি ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অধীনে, যেটি 185 কিলোমিটার রাস্তা বিশিষ্ট। তৎকালীন সময়ের কলকাতা স্টেশন এবং এখনকার নাম যেটি শিয়ালদা স্টেশন থেকে পদ্মা নদীর দক্ষিণ তীরে অবস্থিত দামুকদিয়া ঘাট পর্যন্ত। এই দামুকদিয়া ঘাট পর্যন্ত ট্রেন আসার পর তারপর এই ট্রেনগুলোকে ফেরি পার করতে হতো। ফেরি পার করে দ্বিতীয় ভাগটি শুরু হতো পদ্মা নদীর উত্তরে অবস্থিত সরাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত 336 কিলোমিটার দূরত্ব, যেটি পড়তো নর্থ বেঙ্গল রেলওয়ের আন্ডারে। এরপর পদ্মা নদীর ওপরে হার্ডিন ব্রিজ তৈরি হয় 1912 সালে এবং এই হার্ডিন ব্রিজের দৈর্ঘ্য ছিল 1.8 কিলোমিটার। এরপর 1926 সালে এই হার্ডিন ব্রিজের ওপরে মিটার গেজ যে লাইনটা ছিল, সেটাকে ব্রড গেজে রূপান্তরিত করা হয়। এর ফলে পুরো সেকশনটা কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ব্রড গেজে পরিণত হয়। হার্ডিন ব্রিজ হওয়ার ফলে ট্রেনকে আর ফেরি পারাপার করতে হতো না। তো এর ফলে যে রুটটা তৈরি হয় কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত, সেটা হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট, দর্শনা, ভেড়ামারা, হার্ডিন ব্রিজ, ঈশ্বরদী জংশন, সাপ্তাহার, হিলি, পার্বতীপুর, নীলফামারী, হলদিবাড়ি, জলপাইগুড়ি এবং অবশেষে শিলিগুড়ি পৌঁছাতো তৎকালীন সময়ের দার্জিলিং মেল। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার আগে পর্যন্ত এইভাবেই চলছিল, কিন্তু ভারত যখন স্বাধীনতা পায় তখন আবারও এই দার্জিলিং মেলের রুট নিয়ে সমস্যা হয়। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর কলকাতা এবং শিলিগুড়ির মধ্যে ট্রেন যোগাযোগ ব্যবস্থার অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গ এবং বিহারে গঙ্গার ওপরে কোনো ব্রিজ ছিল না বলে। তখন সেই শিলিগুড়ি অবধি একটি সাধারণ গ্রহণযোগ্য রুট ছিল, যেটি হচ্ছে সাহেবগঞ্জ লুপ লাইন। এর মাধ্যমে সাকরাগালি স্টেশন অবধি অথবা কখনো কখনো সাহেবগঞ্জ ঘাট অবধি ফেরি করে গঙ্গা পার করে তারপর মণিহারি ঘাট, তারপর ওখান থেকে মিটার গেজে কাটিহার এবং বারসইয়ের মাধ্যমে কিষানগঞ্জ এবং অবশেষে ন্যারো গেজে শিলিগুড়ি পৌঁছাতো তৎকালীন সময়ে দার্জিলিং মেল। এরপর 1960-এর দশকের প্রথম দিকে যখন ফারাক্কা ব্রিজ নির্মাণ করা শুরু হয়, তখন কলকাতা থেকে শিলিগুড়ি রেল যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন দেখা যায়। এরপর ভারতীয় রেল কলকাতা থেকে একটি নতুন ব্রডগেজ লাইন তৈরি করে এবং শিলিগুড়ি টাউনের দক্ষিণ দিকে একটি গ্রিন ফিল্ড সাইটে একটি নতুন ব্রডগেজ স্টেশন নির্মাণ করা হয়, যার নাম হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন। এবং এই 7350 ফুট লম্বা এই ফারাক্কা ব্যারেজের ফলে কলকাতা থেকে শিলিগুড়ি যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত মসৃণ হয়ে যায়। এরপর 1971 সালে ফারাক্কা ব্যারেজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং এরপর থেকেই এই রুটেই, হাওড়া নিউ জলপাইগুড়ি রুটেই দার্জিলিং মেল চলাচল করছে।